ইম্পোর্টের মাল করছি, সমস্ত ডকুমেন্ট ওকে আছে। এখন ঘুষের জন্য নানান ধরনের ত্রুটি খুঁজতেছে, ত্রুটি পায় না। এক অফিস খরচ এটা দিতেই হয়, এটা না দিলে মাল ছাড়ে না, আর নাইলে ড্যামারেজ খাওয়াবে। এই প্লাস্টিক আইটেম এরপরে $6,400 $6,400 মাল আনছিলেন, এই প্লাস্টিক আইটেম। এইটাই আপনার তারা আটকাই দিছে, টাকা তারা ছাড়বে না। না না, এখানে প্রথমে একটা নানান ধরনের একটা কাহিনীও করছে। আমার তো আন্ডারটেকিং নিছে, এটা ভুয়া আন্ডারটেকিং নিছে, আইনের সাথে গণনার সাথে মিলে না। এবং তারা যেই কোড বসাইছে আরও মজার আছে, ওই কোডে দেখেন আপনারা চেক করে ওই কোডে কি বলছে আর সে কী নিছে আমার কাছে। মানে এটা নিয়ে আমাদের কাছে বড় অঙ্কের একটা টাকা নেওয়ার একটা ফান্ড পাচ্ছে $6,000 মধ্যে। আমি জাপান থেকে। আমরা এখানে 7 তারিখে ডকুমেন্ট সাবমিট করছি, এই যে এই মাসে। তো 7 তারিখে আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা, নাহলে 7, 8 আর 2 দিন যাইতে পারে, আর 3 দিন যাবে। আজকে তো আপনার 16 তারিখ, এখন আমি ড্যামারেজ খাইতেছি প্রতিদিন। না না না, এই প্রসেসের একদিনে বেশি লাগে না, লাগলে লাগুক 3 দিনই লাগুক, 4 দিনই লাগুক। আবার এখানে কিন্তু ড্যামারেজ, আবার পড়তে মাল না ছাড়াইলে এখন বর্তমানে নিয়ম হলো 4 গুণ। তো তাদের দোষের জন্য 4 গুণ কেন? তারা কি আমার কোনো চিঠি দিছে যে আপনার এই ত্রুটি আছে? দেখাক তো দেখি। আপনি এটা দিতে হয়, এটা খরচ, এই মাল আনতে হইলে দিতে হবে, আর নাইলে আমরা সিগনেচার করবো না। এটা অফিসের নিয়ম। ওনার তো ওই যে রায়, কি রায় যে নাম, আমি তো রেগুলার ভিত্তিতে এখানে আসি না, কাউকে চিনিও না। হ্যাঁ, ওই আরো বড় না এরো বড় এটাও তো জানি না। এরো আর আরো দুইজনে মিলই করছে, কিন্তু দুইজনে হাতে তো একবারে টাকা না, দুইজনে তো আমরা 2 টেবিলে বসে, বুঝলেন না? তাহলে এরোর লগে কথা বলতে, এরোর সাথে ফাইনাল করতে, এরো হাতে টাকা দিতে। এইটা এরো বলছে গতকালকে বলে গেছে, আমার লোকে বলে নাই, এটা সিএনএফের লোকে বলছে। হ্যাঁ, কথা বলছি কেন? আমি কইছি যে আমার মাল আটকাইতে পারে, আমার মাল ছাড়েন, আর ত্রুটি থাকলে আমার লিখিত দেন। হ্যাঁ, আর আপনি দিয়ে আর আপনি যে এটা নিছেন সেইটা অবৈধ, যে আন্ডারটেকিং যে নিছেন এইটাও আপনি নিতে পারবেন না, এটা আপনার অথরিটি নেই। আন্ডারটেকিং লেখছে, এটা একটা 4.3 একটা জিনিস, এইটা আমাকে 60 দিনের মধ্যে দিবে, এটা আমার হাতের বানানো জিনিস, তা আমি বানাই দিয়ে দিব, অসুবিধা কি? তো এইটা তো আমার দিতে কোনো কঠিন নেই, কিন্তু এই জিনিসটা চাবে কেন, নিবে কেন? বুঝলেন না, এটা তো তাদের কাজ না। আচ্ছা, আমির হোসেন নামে একজন ভুক্তভোগী, উনি আমাদের কাছে কমপ্লেন করে যে শুল্কায়ন 7 শাখার সহকারী রাজস্ব আরও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছাড়ানোর বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নিই যে এরকম একটা ঘুষ দাবি করছে, আমরা কি হাতে নাতে ধরবো কিনা। তো কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে। এখানে এসে এআরও হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী মাইনুদ্দিন, এই দুজনকে আমরা টাকা পয়সা নিয়ে হাতে নাতে ধরার পরে আমরা কমিশনের সামনে গিয়ে আমরা যাবতীয় কাজ করি, জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজপত্র দিতে স্বাক্ষর করে আমরা আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলা কার্যালয় চট্টগ্রামে চলে গেছি। এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আচ্ছা, উনি হচ্ছে রাজীব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা। উনি শুল্কায়ন 7B শাখার আছেন এবং ওনার সহকারী আছেন মাইনুদ্দিন। ওনার যে ওনার নামে যে যা ঘুষ কালেক্ট করে, তো আমরা সেটা কাস্টমস হাউসের অডিটোরিয়ামে, যেখানে কাস্টমসের মেলা হয়, আপনারা জানেন কাস্টমস মেলা হচ্ছে, সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি। আমরা ওই আমাদের ইনভেন্টরিকৃত টাকা সমেত তাদেরকে জব্দ করি। এটা ওনারা 30,000 টাকা ঘুষ দাবি করে বলে 30,000 টাকা আমরা পেয়েছি, এবং এছাড়াও অন্যান্য মানুষের থেকে যে টাকাটা ওনারা ঘুষ হিসেবে নিয়েছে তাদের পকেট থেকে আমরা অনেক 20 থেকে 25,000 টাকা আমরা উদ্ধার করি। টোটাল প্রায় 50-55 টাকার মতো।
পুরোপুরি সত্যতা হ্যাঁ অবশ্যই আমরা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা ওনাদের সিসিটিভি ভিডিও ফুটেজ নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে তাকে গ্রেপ্তার করেছি এবং যে টাকাটা আমাদের বাদী যে টাকাটা নিয়ে তাকে দিয়েছে সেটা আমরা অলরেডি আগে ইনভেন্টরি করে রেখেছি এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি। সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং আমরা যারা জব্দ করছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি। তো ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে আমাদের এইভাবে ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে, মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিব। দীর্ঘদিন ধরে আসলে এখানে ঘুষ গ্রহণের একটা অভিযোগ আছে। জি, শুধু তো আজকে একজন রাজীব রায় কিংবা একজন রাজীব আটক হইল, এখানে তো আসলে সবাই এখন আমরা তো সবাই কম বেশি জানি যে কিছুটা সুবিধা না দিলে তারা কার্যক্রম করে না বা কার্যক্রম চালায় না বা ফাইল ছাড় করে না। তো দেখি হয়তো বা টাকার অ্যামাউন্ট কম হলেও এটা একটা শিক্ষা হতে পারে যে দুদক সবসময় সরব থাকবে, আমাদের কমিশন যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকবো। যখনই কোনো মানুষ ঘুষ নিতে যাবে বা তখন একবার হলেও চিন্তা করবে যে এর বাইরে আপনারা রেগি করবেন কিনা এখানে তো জি অবশ্যই আপনারা জানেন আমরা সবসময় এনফোর্সমেন্টে আসি, আমরা বিভিন্ন জেলা বিভিন্ন অফিসে আমরা এনফোর্সমেন্টে যাই, বিভিন্ন অভিযান করি। তো আমরা আমাদের মতো করে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দিবে আমরা ওইভাবে কার্যক্রম চালু করব। এটা আমাদের এটা ফাঁদ মামলা বলি আমরা, দুর্নীতির মামলা। এটা আমাদের বিভিন্ন ধারা উল্লেখ করে আমরা মামলা করব। ধারাগুলো আপনারা এজাহার পেলে আপনারা বুঝে যাবেন যে ধারাগুলো কি। না ওনাদের তো নাম আসছে, ওনারা অনেক আগে থেকে বলছে যে টাকার পয়সার ভাগ সবাই পায়। এখন আমরা তো সরেজমিনে ওনাদেরকে হাতে নাতে ধরেছি, এর পরবর্তীতে আমরা তদন্ত করে মামলা করে তদন্ত করে দেখবো যে তদন্তে আরও আগত আসামি আসতে পারে কিনা। জিজ্ঞাসাবাদ তো এখন পর্যন্ত তাকে করা হয় না, তাকে হাতে নাতে ধরা হয়েছে। এখন তারপরে তার 164 নিলে নেওয়া যেতে পারে, 161, কিন্তু তাকে হাতে নাতে ধরা হয়েছে যেহেতু এর মধ্যে মামলা।